ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দশম শ্রেণীর যাত্রা সবেমাত্র শুরু করেছো এবং জীবনে নতুন একটা পদক্ষেপ নিতে চলেছো। অনেকেই ভাবছো ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়বে। ক্লাস 11-এ যদি সায়েন্স নিয়ে পড়ো সেক্ষেত্রে ফিজিক্স পড়তে হলে আমাদের অঙ্কের কিছু চ্যাপ্টারের ধারণা কিন্তু খুব স্পষ্ট থাকতে হবে, নইলে ফিজিক্স কিন্তু আমরা পড়তে পারবো না। যাতে তোমাদের জীবনটা সুগম হয়, সেই সুগম করার জন্য আমি কিছু অঙ্কের ক্লাস তোমাদের সামনে পরপর নিয়ে আসব। এই ক্লাসগুলোর মাধ্যমে আমি কিছু কনসেপ্ট তোমাদের সামনে তুলে ধরবো। সেই কনসেপ্ট যদি তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে তোমাদের কাছে সায়েন্স কিন্তু খুব ইজি হয়ে যাবে। যদি এই কনসেপ্ট তোমাদের মধ্যে ক্লিয়ার না থাকে তাহলে সায়েন্স পড়তে প্রতি পদক্ষেপে তোমরা কিন্তু আঘাত পাবে। সুতরাং আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। আজকের যে ক্লাসটা আমি তোমাদের জন্য রেখেছি সেটা হলো দশম শ্রেণীর ত্রিকোণমিতির সমস্ত ধারণা ম্যারাথন ক্লাস 1। এই ক্লাসে আমি দশম শ্রেণীর যত ত্রিকোণমিতির কনসেপ্ট রয়েছে সমস্ত কনসেপ্ট এ টু জেড কিন্তু আলোচনা করব। ত্রিকোণমিতি যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে কিন্তু 11-এ সায়েন্স আমরা পড়তে পারবো না। সায়েন্সকে টোটালি কন্ট্রোল করে হচ্ছে ম্যাথমেটিক্স, আর ম্যাথমেটিক্সকে কন্ট্রোল করে টোটালি কিন্তু আমাদের ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতির উপর যার যত ক্ষমতা বেশি থাকবে সে তত 11-এ সায়েন্স কিন্তু ভালো করে পড়তে পারবে। আর তোমাদের ক্ষমতা বৃদ্ধি করার জন্যই আজকের ক্লাস আমি নিয়ে এসেছি। এছাড়া এই সিরিজের আরো কিছু ক্লাস কিন্তু তোমরা পাবে, যে ক্লাসে আমি ডেরিভেটিভ বা অন্তর্কলজ নিয়ে আলোচনা করব। ডেরিভেটিভের কনসেপ্ট যদি তোমাদের মধ্যে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ফিজিক্স তোমরা পড়তে পারবে না। প্রত্যেকটা সাবজেক্ট যাতে তোমাদের ইজি হয় সেই ইজি করে তুলে ধরার জন্য যে যে চ্যাপ্টার প্রয়োজন হবে সমস্ত চ্যাপ্টার কিন্তু আমি আমার এই প্ল্যাটফর্ম ফিল দ্য ম্যাথ সেখানে করিয়ে দেব। এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমার কাছে এই চ্যানেলটি একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি হতে পারে। এবং যারা আমার কাছে অনলাইন পড়তে চাও তারা আমাদের অ্যাপ্লিকেশন ফিল দ্য ম্যাথ ডাউনলোড করে নেবে। সেখানে কিন্তু আমি আমার অনলাইন ব্যাচ লঞ্চ করেছি, সেখানে যুক্ত হয়ে আমার সঙ্গে তোমরা পড়তে পারো। দেখবে এই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া আছে। চলো শুরু করা যাক দশম শ্রেণীর ত্রিকোণমিতির সম্পূর্ণ ধারণা ম্যারাথন ক্লাস 1। দেখো, দশম শ্রেণীতে আমরা যখন ত্রিকোণমিতি পড়েছিলাম সেই ত্রিকোণমিতির কি কি জিনিস ছিল এক নজরে সমস্ত জিনিস কিন্তু আমি বুঝে নেব। আমাদের প্রথম ছিল একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা নিই, এই সমকোণী ত্রিভুজের একটা নির্দিষ্ট কোণ থাকে, যে কোণটার নাম আমরা থিটা বলি। এই থিটা কোণের সাপেক্ষে সমস্ত কিছু কিন্তু আমরা বিচার করি। থিটা কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে তাকে বলা হয় লম্ব। কথাটা কিন্তু নোট করবে, থিটা কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে তাকেই লম্ব বলা হয়, এবং সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে তাকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত দিকে যেটা থাকে তাকেই কিন্তু অতিভুজ বলা হয়, আর এই থিটা কোণের সংলগ্ন যেটা থাকে তাকে বলা হয় ভূমি। তাহলে কথাটা আমি কি বললাম, যে কোণের সাপেক্ষে আমরা বিচার করব সেই কোণের অপোজিট ডিরেকশনে যে থাকবে তাকেই লম্ব বলা হবে। অর্থাৎ আমি যদি একটা ত্রিভুজ এইভাবে নিয়ে থাকি, এই ত্রিভুজের এই কোণের সাপেক্ষে যদি সমস্ত কিছু বিচার করে থাকি, ওর অপোজিটে যে থাকবে সেটাই কিন্তু লম্ব। যে কোণের সাপেক্ষে আমরা বিচার করব সেই কোণের অপোজিটে যে থাকবে সে কিন্তু লম্ব হবে, এবং সমকোণের বিপরীত দিকে যেটা থাকবে সেটাকে অতিভুজ বলা হবে। এটাই সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু, এবং বাদবাকি যেটা পড়ে থাকবে সেটাই হলো কিন্তু ভূমি। প্রথম কোন একটা সমকোণী ত্রিভুজের তোমাকে খুঁজতে হবে লম্ব আর অতিভুজ, বাদবাকি যেটা পড়ে থাকবে সেটাই কিন্তু ভূমি। লম্ব হবে কোণের সাপেক্ষে উল্টো বাহুটা, সমকোণের উল্টো বাহুটা অতিভুজ, আর যেটা পড়ে থাকবে সেটাকেই কিন্তু বলা হবে আমাদের ভূমি। একটা সমকোণী ত্রিভুজ যখন আমরা চিনে গেলাম এবং তার বাহুগুলোর নাম আমরা জেনে গেলাম, তখন এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিয়ে কিছু ত্রিগোনোমেট্রিক ফাংশন তৈরি হয়েছিল, যে ফাংশনগুলো ক্লাস 10-এ আমরা পড়ে এসেছিলাম, তাই তো? সেই ফাংশনগুলো একবার আমি তোমাদের মেমোরাইজ করে দিই যে কি কি ফাংশন ছিল এই ক্ষেত্রে। দেখো, প্রথম আমরা শিখব একটা সমকোণী ত্রিভুজ যদি আমি রেখে দিই, এই যদি একটা সমকোণী ত্রিভুজ রেখে দিই, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি থিটা হয় তাহলে এর সাপেক্ষে এইটা আমরা বলেছিলাম কি লম্ব, এবং তার সাপেক্ষে আরো কি কি ছিল, লম্ব, ভূমি এবং অতিভুজ, তাই তো? তাহলে এটা ছিল আমাদের কি লম্ব, এবং আর ছিল কি আমাদের, এটা ছিল আমাদের ভূমি, এবং এটা ছিল আমাদের অতিভুজ। আমরা শিখেছিলাম 6টা ত্রিকোণমিতিক ফাংশনের নাম, 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশনের নাম শিখেছিলাম। সেই 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশনের নাম আমি আরেকবার রিপিট করে লিখছি। কি ছিল? সাইন থিটা, সাইন থিটা মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ। এইগুলো কিন্তু নাম, বা থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাতকে বলা হয় সাইন থিটা।
তারপরে আমরা কি শিখেছিলাম? কস থিটা। কস থিটাটা কি ছিল? সেটা ছিল ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি আর অতিভুজের অনুপাতকে বলা হয় কস থিটা। আর ছিল কি আমাদের ট্যান থিটা। সেই ট্যান থিটাটা কি ছিল? সেটা ছিল লম্ব এবং ভূমি তার অনুপাত, লম্ব আর হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি ছিল আমাদের ট্যান থিটা। এটা ছিল নরমাল ফাংশন এবং এদের বিপরীত ফাংশনও ছিল। সেই বিপরীত ফাংশনগুলো কি? সেটা ছিল আমাদের কোসেক থিটা, কট থিটা আর হচ্ছে সেক থিটা, তাই তো? সেটা ছিল আমাদের কোসেক থিটা। কোসেক থিটা মানে এটার উল্টো জিনিস, অতিভুজ বাই লম্ব, সেটা আমি আর লিখছি না। এর উল্টো যেটা ছিল সেটা কি ছিল? সেক থিটা। এবং এর উল্টো যেটা ছিল সেটা কি ছিল? কট থিটা। এটা সাধারণভাবে আমরা কিন্তু সবাই জানি। কি জানি তো এটা? জানি না? এটা শিখেছিলাম কিনা আমরা ক্লাস 10 এ এই 6টা নাম? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, আর কোসেক মানে অতিভুজ বাই লম্ব, সেক মানে অতিভুজ বাই ভূমি এবং কট মানে ভূমি বাই লম্ব। এগুলো নাম ধরে নেওয়া হয়েছে। যেমন তোমার নাম যদি আমি জিজ্ঞাসা করি, তুমি বললে তোমার নাম রাহুল, কেউ বললো তার নাম সৌম্যদীপ, সেই রকমই এই অনুপাতের একটা নাম দেওয়া উচিত, সেই নামগুলো এগুলো ধরে নেওয়া হয়েছে। ওকে, এরপর সৃষ্টি হলো একটা ইতিহাস। সেই ইতিহাসটা কি সেটাই কিন্তু আজকে আমরা জানবো। সর্বপ্রথম আমরা জানবো যে ত্রিকোণমিতিক ফাংশন যদি শিখতে হয় তাহলে কোণের ধারণা আমাদের মধ্যে থাকতে হবে। সেই কোণের ধারণা কি? এই মনে করো একটা কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে। কোঅর্ডিনেট সিস্টেম মানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, যেটা আমরা শিখেছি ক্লাস 8-9 এ শিখেছি। এই কোঅর্ডিনেট সিস্টেমে এই জায়গায় মনে করো একটা সরল রেখা রয়েছে। এই যে হোয়াইট কালি দিয়ে আমি একটা সরল রেখা রাখছি। এই অ্যাক্সিসটাকে বলা হয় ইনিশিয়াল অ্যাক্সিস, অর্থাৎ প্রারম্ভিক অক্ষ। এই প্রারম্ভিক অক্ষ ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘোরে তবে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় পজিটিভ কোণ। এই কোণটা হলো পজিটিভ কোণ, ক্লিয়ার? আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে, এই যে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তবে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় নেগেটিভ কোণ। তাহলে ঘড়ি, এই দেখো আমি একটা ঘড়ি পড়ে রয়েছি, এই ঘড়ির কাঁটাটা ঘুরছে কিভাবে? এইভাবে। এইভাবে যদি ঘোরে, এইভাবে যদি ঘোরে তবে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় নেগেটিভ কোণ, এবং এটা যদি বিপরীত দিকে ঘোরে তবে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় পজিটিভ কোণ। আমাদের সমস্ত অঙ্ক বা সায়েন্সে আমরা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকেই সমস্ত কিছু পরিমাপ করব। অর্থাৎ আমরা যা কিছু পরিমাপ করব সেটা এইভাবে কিন্তু ঘোরাবো, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওই কোণটাকে কিন্তু পজিটিভ কোণ বলা হয়। এখন আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি সূক্ষ্মকোণ কি জিনিস, সমকোণ কি জিনিস, তাহলে তোমাদের কাছে মনে হবে স্যার তো বাচ্চাদের মতো প্রশ্ন করছে কেন? অনেক ভাই বোন আছে তারা হয়তো এই কনসেপ্টটা ক্লিয়ার না করেই সায়েন্স পড়তে চলে এসেছে। তাদের আমি কখনোই দোষারোপ দিচ্ছি না, কিন্তু কনসেপ্টটা শিখে নাও। জীবনে দেরি বলে কোনো সময় হয় না। যে সময় তুমি রয়েছো সেই বর্তমান সময়টাকে ইউটিলাইজ করো, সেখান থেকে নিজেকে উন্নত করার চেষ্টা করো। আমি একবার রিপিট করে দেবো কোন কোণগুলিকে কি বলা হয়। যেমন ধরো সূক্ষ্মকোণ, স্ক্রিনের উপর দিয়ে তোমরা দেখে নেবে নামগুলো। সূক্ষ্মকোণ যে কোণের মান 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট তাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। সমকোণ কাকে বলা হয়? যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হচ্ছে সমকোণ। এবং তারপরে জানতে হবে আমাদের স্থূলকোণ। স্থূলকোণ কোনটা? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট তাকে বলা হচ্ছে স্থূলকোণ। আমি একবার ছবিও তোমাদের দেখিয়ে দেবো। দেখো এই জায়গায় রয়েছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? 0 ডিগ্রির থেকে বড় হবে আর 90 ডিগ্রির থেকে ছোট হবে। 90 ডিগ্রি মানে এইটুকু কোণ। এর মাঝখানে যে কোনো কোণ থাকলে সেই কোণটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। এর মাঝখানে যে কোনো কোণ সেটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। সমকোণ মানে সেটা 90 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে সমকোণ। তারপর স্থূলকোণ বললাম, সেটা 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ এখান থেকে বেশি হবে। এই জায়গায় কোনো যদি কোণ উৎপন্ন হয়, এইভাবে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে স্থূলকোণ। তারপর আমরা জানি কি সরল কোণ, যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ, অর্থাৎ সোজাসুজি থাকবে এইভাবে রয়েছে সেই কোণটাকে বলা হচ্ছে সরল কোণ। তারপরে আমরা জানি কি প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ মানে যে কোণের মান 180 ডিগ্রির বড়, 360 ডিগ্রির ছোট তাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আর একটা বেঁচে রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ কোণ। সম্পূর্ণ কোণ মানে একটা সরল রেখা মনে করো এইভাবে ঘুরতে 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 আবার এই জায়গায় চলে এলো। তাহলে এই জায়গায় যে এই যে সার্কেল উৎপন্ন হলো, এই সার্কেলে কত ডিগ্রি কোণ রয়েছে? 360 ডিগ্রি। এটাকেই কিন্তু সম্পূর্ণ কোণ বলা হয়। তাহলে কোণের লজিক আমি কিন্তু বলার চেষ্টা করেছি। স্ক্রিনের উপর দিয়ে তোমরা লেখাটাও দেখতে পেরেছো, ছবিটাও আমি বোঝানোর চেষ্টা করেছি। পজিটিভ কোণ কি জিনিস, নেগেটিভ কোণ কি জিনিস সেই কনসেপ্টটা আমি বুঝিয়েছি। এবার আমরা শিখব কোণ পরিমাপ করার একক কি কি আমাদের কাছে রয়েছে। দেখো আমরা সাধারণ অবস্থায় শিখেছি কোণ পরিমাপ করা হয় ডিগ্রি এককে। 30 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, ডিগ্রি এককে কোণ মাপা হয়। কোণ মাপার কিন্তু আরো একক রয়েছে।
কোণ মাপা হয় রেডিয়ান এককে, কোণ মাপা হয় গ্রেডিয়ান এককে, কোণ মাপা হয় স্টেরিয়ান এককে। রেডিয়ান এটা তোমরা দশম শ্রেণীতে নাম শুনেছিলে যে আমাদের এত যদি বৃত্তচাপ হয় তাহলে কেন্দ্রে কত রেডিয়ান কোণ উৎপন্ন করলো, রেডিয়ান তোমরা শিখেছো। গ্রেডিয়ানটাও আমি একবার বলে দেবো, রেডিয়ানটা একবার রিপিট করে দিচ্ছি। রেডিয়ানটা কি? ধরো কোনো একটা বৃত্ত রয়েছে, এইভাবে একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তের ব্যাসার্ধ রয়েছে কত সেমি? আর সেমি। এই যতটা ব্যাসার্ধ রয়েছে পরিধি বরাবর আমরা যদি ততটা পথ যাই এবং কেন্দ্রের সঙ্গে যদি জুড়ে দিই তবে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় 1 রেডিয়ান কোণ। রেডিয়ানকে মাথায় সি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 1 রেডিয়ানের ডেফিনেশনটা কি? কোনো একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যত, তত বরাবর যদি আমরা পরিধি যাই তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে তাকেই বলা হবে 1 রেডিয়ান। 1 রেডিয়ানের মান কিন্তু ফিক্সড, এটা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই কনসেপ্ট যখনই বললাম তখনই আমার মাথায় একটা কথা এলো, ক্লাস 10-এ আমরা ডিগ্রি থেকে রেডিয়ান বানানো শিখেছিলাম, রেডিয়ান থেকে ডিগ্রি বানানো শিখেছিলাম। সেটা কি ছিল একবার বলি। দেখো, যদি খুব সহজভাবে আমরা ভাবি, এই জায়গায় একটা বৃত্ত রয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ রয়েছে কত? আর একক। তাহলে পরিধি বরাবর যদি আমি আর একক যাই সে কত রেডিয়ান কোণ উৎপন্ন করছে? 1 রেডিয়ান। তাহলে সহজ ভাষায় আমরা বলতে পারি আর একক তৈরি করে, আর একক তৈরি করে 1 রেডিয়ান কোণ, তাই তো? 1 রেডিয়ান কোণ। তাহলে 1 একক দৈর্ঘ্য তৈরি করে 1/r রেডিয়ান কোণ বলা যায় কথাটা। এই সম্পূর্ণ বৃত্তের পরিধি মানে গোল, গোল মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। আর পরিধির সূত্র আমরা কি জানি? 2πr। তাহলে আমি বলতে পারি 2πr তৈরি করে কতটা? 2πr বাই নিচে রয়েছে আর, এত রেডিয়ান কোণ। তাহলে এই আর কেটে দিলাম, তার মানে 2π রেডিয়ান কোণ, তাই তো? আর এই 2πr মানে সম্পূর্ণ গোল, সম্পূর্ণ গোল মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অবশ্যই কি 2π রেডিয়ান মানে হচ্ছে 360 ডিগ্রি। বলা যায় এই কথাটা। 2 দিয়ে 360 কে কাটলে কত থাকে? 180। তার মানে পাই রেডিয়ান মানে আমি কি পেলাম? 180 ডিগ্রি। পাই রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি। এটা যেন মাথায় থাকে। ক্লাস 11-এ যে যে জায়গায় তুমি পাই পাবে সেই পাই মানে 180 ডিগ্রি, এটা যেন মাথায় থাকে তোমার। পাই রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি। তাহলে আমরা যদি বলি 1 রেডিয়ান মানে কত? 1 রেডিয়ান মানে 180 বাই পাই এত ডিগ্রি। বলা যায় এই কথাটা? তাহলে মনে করে দেখো, রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে হলে 180 বাই পাই দিয়ে আমরা কিন্তু গুণ করতাম। এই লজিকেই গুণ করতাম। ক্লিয়ার? উল্টো দিক দিয়ে আমি যদি বলি 180 ডিগ্রি মানে সেটা কত? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180 এত রেডিয়ান। মনে করে দেখো, ডিগ্রি থেকে রেডিয়ান যেতে হলে পাই বাই 180 দিয়ে আমরা গুণ করতাম। এই হলো সেই লজিকটা। ক্লিয়ার কথাটা? এই হলো সেই লজিকটা। এবার এখানে একটা কথা আমি বলে গেছি যে কোণ মাপার আরো একটা একক আছে, সেটা হচ্ছে গ্রেডিয়ান। তাহলে গ্রেডিয়ান জিনিসটা কি সেটা একটু বলে দিই। গ্রেডিয়ান মনে করো এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি সমান 100 ভাগে আমি ভাগ করি তাহলে তার 1 ভাগের মান অর্থাৎ এটাকে ভাগ করলে যে ফলাফলটা পাই সেটা হচ্ছে 0.9 ডিগ্রি। এটাকেই 1 গ্রেডিয়ান বলা হয়। অর্থাৎ 1 গ্রেডিয়ান মাথায় কিন্তু জি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ভালো করে বুঝবে কনসেপ্টটা। এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রিকে সমান 100 ভাগে ভাগ করে দিলাম, তার 1 ভাগকে বলা হয় 1 গ্রেডিয়ান। ক্লিয়ার কথাটা? তাহলে আমি সেটা শেখালাম। এছাড়া কোণ মাপার আরো একটা একক যেটা বলেছিলাম স্টেরিয়ান। স্টেরিয়ানটা হচ্ছে ঘন একক মাপা হয়। কোনো একটা ঘরের কোণায় কতটা কোণ রয়েছে সেটা মাপতে স্টেরিয়ান একক আমরা ইউজ করি। সেটা ঘন একক মাপার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করে থাকি, ঘন কোণ। ক্লিয়ার? তাহলে আমরা কোণ মাপার পদ্ধতিগুলো দেখলাম বা আমাদের এই জায়গায় যে জিনিসপত্র রয়েছে সেটাও আমরা দেখলাম। এই যে রেডিয়ান কোণ এবং বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তচাপের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি বললাম কথাটা? যদি এইভাবে একটা বৃত্ত থাকে তার ব্যাসার্ধ যদি আর একক হয়, বৃত্তের পরিধির উপর যদি এস একক দৈর্ঘ্যে নিই আর কেন্দ্রে যদি থিটা রেডিয়ান কোণ উৎপন্ন হয়, ব্যাসার্ধ বৃত্তচাপ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা রিলেশন আছে যেটা আমরা পড়েছিলাম, এস ইজুগাল টু আর থিটা। এই রিলেশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এস ইজুগাল টু আর থিটা, যেখানে এস হলো বৃত্তচাপ, আর হলো বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হলো কিন্তু আমাদের রেডিয়ান এককে কোণ। কেন্দ্রে উৎপন্ন রেডিয়ান এককে কোণ, এই কথাটা মনে রেখে দিতে হবে। তাহলে আমি কোণ সম্পর্কে সমস্ত আলোচনা করলাম। এবার মেইন টপিকসে আমি আসছি। সেই টপিকসটা হলো ত্রিকোণমিতির আলোচনা, তাই তো? দেখো, ত্রিকোণমিতিতে সর্বপ্রথম সবাই যাকে বাহবা দেয় সেটা হলো পিথাগোরাস। এই পিথাগোরাসকে কিন্তু ত্রিকোণমিতির জনক বলা হয়।
কিন্তু ত্রিকোণমিতিতে আলোচনা করতে গেলে দেখা গেছে যে আমাদের ইন্ডিয়া কিন্তু ত্রিকোণমিতির উদ্ভাবনে সবথেকে বেশি আগে ওরা পদক্ষেপ দিয়েছিল। ইন্ডিয়ার যদি আমি বলি আর্যভট্ট স্যার, তাহলে আর্যভট্ট স্যার কিন্তু ত্রিকোণমিতি নিয়ে অনেক রিসার্চ করেছিল। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু যে 1 হয় সেটা কিন্তু তারই আবিষ্কৃত, এবং সাইনের সিরিজের যে মানগুলো, কজের সিরিজের যে মানগুলো সেগুলো কিন্তু তিনিই আবিষ্কার করেছিল। এছাড়া যদি আমি বলি বরাহমিহির, তিনি কিন্তু পঞ্চসিদ্ধিকা নামে একটা বই লিখেছিল। সেই বইতেই কিন্তু ত্রিকোণমিতির প্রথম জাকির করা হয়েছিল। কিন্তু আমাদের যেমন বলা হয় যে টিপ নিয়ে গেল কোলা ব্যাঙে আর মাছ নিয়ে গেল চিলে, যেমন কথাটা বলা হয় সেরকমই বরাবরই কিন্তু আমাদের ইন্ডিয়ার হাত থেকে সমস্ত খেতাব ছিনিয়ে নেওয়া হয়েছে আগেকার দিনে। সেই রকমই ত্রিকোণমিতির খেতাবটাও ছিনিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু যদিও ত্রিকোণমিতি ডেভেলপমেন্ট করতে ইন্ডিয়া কিন্তু অনেক বেশি রিসার্চ করেছে, কিন্তু ইন্ডিয়ার কোনো ব্যক্তিকে তেমন খেতাব দেওয়া হয়নি, খেতাব দেওয়া হয়েছে পিথাগোরাসকে। তাহলে পিথাগোরাস স্যারের সূত্রটা আমি প্রথমে লিখছি। দেখো এই জায়গায় আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। এই একটা সমকোণী ত্রিভুজ রয়েছে। সমকোণী ত্রিভুজের এই কোণটার নাম আমি থিটা বললাম। থিটা কোণের সাপেক্ষে একটা লম্ব ভূমি অতিভুজ, যেটা আমি আগে বলেছি। পিথাগোরাস স্যার কি বলেছে? পিথাগোরাস স্যার বলেছে লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলা যাবে? অতিভুজ তার স্কোয়ার, এটা বলা যাবে। তাহলে আমি এই যে সূত্রটা লিখে নিলাম। এই সূত্রটার অর্থটা কি সেটা আমি আগে বুঝিয়ে দিই। এই সূত্রটা বোঝাচ্ছে যদি লম্বের উপরে আমি একটা বর্গক্ষেত্র আঁকতাম, এইভাবে যদি একটা বর্গক্ষেত্র আঁকতাম, ভূমির উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকতাম, এবং অতিভুজের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকতাম, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়। সেটা পিথাগোরাস স্যার কিন্তু বলেছেন। দশম শ্রেণীতে তোমরা কিন্তু দেখেছো, এবং সেটা কিন্তু আমাদের পরীক্ষায়ও কম বেশি এসেছে। উপপাদ্য হিসাবে তোমরা কিন্তু পড়েছিলে। মনে করে দেখো পিথাগোরাসের উপপাদ্য, লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার এই একটা সূত্র দিয়ে পুরো ত্রিকোণমিতি কি করে তৈরি হলো সেটাই তো প্রশ্ন। এক এক করে দেখাবো, দেখবে ম্যাজিক শিখে যাবে তোমরা নিজেরাই চমকে যাবে। এই সমস্ত জিনিস ক্লাস 10 আমরা কেন শিখিনি? এত ইজি জিনিস কেন আমরা বোঝার চেষ্টা করিনি? তাহলে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই। দেখো পরিষ্কার করে নিয়ে আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। এই যে সূত্রটা লিখেছি, আমি যদি সবাইকে অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কি পরিবর্তন ঘটবে আমি একটু দেখি। এই জায়গায় রয়েছে লম্ব স্কোয়ার বাই আমি অতিভুজ স্কোয়ার দিয়ে একে ভাগ করে দিলাম অতিভুজ স্কোয়ার, এবং সেম ভাবে ভূমি তার স্কোয়ার রয়েছে, তাকেও আমি অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। এটাকেও আমি অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করে দিই। আর ডান দিকে অতিভুজ স্কোয়ারকে অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে হয়ে যায় 1। এবার বোর্ডের দিকে যদি আমি তাকিয়ে দেখি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে আমরা কি জানি? সাইন থিটা, তাহলে এটাকে বলা যাবে সাইন স্কোয়ার থিটা। ভূমি বাই অতিভুজ এটা মানে কি জানি আমরা? কস থিটা, তাহলে এটাকে বলা যাবে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে একটু ভাবো তো কত আশ্চর্য জিনিসটা ঘটে গেছে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তোমরা শিখেছিলে, তার প্রমাণ এতটাই ইজি, এতটাই ইজি। যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা পড়েছিলাম, তার প্রমাণ কিন্তু আমি করে দিলাম এখানে। তাহলে একইভাবে আমি অন্যান্য সূত্রগুলো এক এক করে তোমাদের প্রমাণ করে দেখাবো। সমস্ত সূত্র যা যা রয়েছে এ টু জেড আমি কিন্তু প্রমাণ করে দেবো আজকে। আমি এই জায়গায় অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এবার আমি সবাইকে লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করবো। তার জন্য আমি পরের পেজে চলে গেলাম। এই যে আমি সূত্রটা লিখে নিচ্ছি, পিথাগোরাসের সূত্র, সেটা কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ তার স্কোয়ার, শুধু অতি লিখলাম। ওকে, তাহলে এটাকে এখন যদি আমি লম্ব দিয়ে সবাইকে ভাগ করি, লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যায়। ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার এই জায়গা রইলো, ভূমি বাই লম্ব তার হোল স্কোয়ার আমি সেটা লিখতে পারি, এই যে লিখলাম। আর এই জায়গা পড়ে রয়েছে কি? শুধুমাত্র অতিভুজ বাই লম্ব তার আমার হোল স্কোয়ার পড়ে রয়েছে। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে 1 পড়ে রইলো, আর এই জায়গা ভূমি বাই লম্ব মানে কি? কট থিটা, তাহলে এটাকে কি বলা যাবে? কট স্কোয়ার থিটা। আর এই জায়গায় পড়ে রইলো আমাদের অতিভুজ বাই লম্ব মানে সেটা কি বলা যাবে? কোসেক থিটা, তাহলে এটাকে কোসেক স্কোয়ার থিটা বলা যাবে। তাহলে এই আমাদের আরেকটা সূত্র, যে সূত্র ক্লাস 10 আমরা কিন্তু শিখেছিলাম তো এই সূত্রটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মনে রেখে দিতে হবে, 11 কিন্তু কাজে লাগবে প্রতি পদক্ষেপে।
তাহলে আমি আরেকটা যে সূত্র শিখেছিলাম 1 + tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা, সেটা আমি প্রমাণ করছি না, সেটা নিজেরা ট্রাই করে দেখো। কিভাবে ট্রাই করবে? সবাইকে ভূমি স্কয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে সূত্রটা পেয়ে যাবে। তাহলে ক্লাস 10 এ যে 3টে সূত্র পেয়েছিলাম সেটাকে পরের পেজে আমি আরেকবার লিখে নিচ্ছি। কি পেয়েছিলাম আমরা? আমরা পেয়েছিলাম প্রথম sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1, sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1, এটা একটা সূত্র ছিল। আর ছিল কি 1 + tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা। আর কি ছিল আমাদের? আর ছিল 1 + cot স্কয়ার থিটা = cosec স্কয়ার থিটা। তাহলে এই 3টে সূত্র আমরা কিন্তু ক্লাস 10 এ বসে শিখেছিলাম, তাই তো? ক্লাস 10 এ বসে কিন্তু আমরা এই 3টে সূত্র শিখেছিলাম। তাহলে সবাই খাতায় নোট করে নেবে এই 3টে সূত্র। এক এক করে সামনের দিকে এগোবো এবং প্রত্যেকটা সূত্র প্রমাণ করে করেই কিন্তু আমরা এগোবো। এবার আমরা শিখেছিলাম tan থিটা মানে কি? tan থিটা মানে sin থিটা বাই cos থিটা লেখা যায়। এটা তো শিখেছিলাম যে tan থিটা এটা মানে কি sin থিটা বাই cos থিটা। মনে রাখতে হবে। এবং আমরা কি শিখেছিলাম? cot থিটা = cos থিটা বাই নিচে রয়েছে আমাদের sin থিটা। এখন কিন্তু আর টেনে পড়ো না, গোলালে হবে না স্যার tan থিটা মানে cos বাই sin লেখে না sin বাই cos লেখে, সেই সমস্ত কথা কিন্তু এখন আর জিজ্ঞাসা করলে হবে না। স্ট্রিক্টলি তোমাকে মনে রাখতে হবে cot থিটা CO cos থিটা CO, তার মানে cot থিটা লিখতে গেলে cos উপরে বসবে, এইভাবে মনে রেখে দেবে। মনে রাখতে হবে, অপশন নেই এখন আর কোনো কিছু। বোঝা গেছে? এই প্রমাণ যদি আমি বলি tan থিটা মানে আমি কি জানি লম্ব বাই ভূমি, তাহলে এটাকে হিসাব করে যদি লম্ব বাই ভূমি পাই তাহলে প্রমাণ হয়ে যাবে। তাহলে এটা আমি প্রমাণ করে দিচ্ছি আর ওটা তোমরা নিজেরা প্রমাণ করে নিও। দেখো এই জায়গায় sin থিটা বাই cos থিটা রয়েছে, তাই তো? sin থিটা বাই cos থিটা। sin থিটা মানে কি বাই কি লেখা যায়? sin থিটা মানে কিন্তু লেখা যায় লম্ব বাই অতিভুজ লেখা যায়। আর cos থিটা মানে কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ লেখা যায়। তাহলে এবার যদি আমি এই অতিভুজ অতিভুজ কেটে দিই তাহলে পড়ে থাকে কি লম্ব বাই ভূমি, সেটাই তো আমাদের tan থিটা। তাহলে প্রমাণ হয়ে গেল যে লম্ব বাই ভূমি আর এইটার অনুপাত একই জিনিস। tan থিটা আমরা প্রমাণ করে নিয়েছি। ওকে, তাহলে একইভাবে এই জায়গায় যেটা রয়েছে সেটা হলো আমাদের cos থিটা বাই sin থিটা প্রমাণ হয়ে গেল। আকাশে বহিছে গান, বাতাসে বহিছে সুর, বসন্ত এসে গেছে। তোমাদের ম্যাডাম সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাতে এসছে। বসন্ত কিন্তু আমাদের একটা বছরের শেষ এবং আরেকটা বছরের সূচনাকে স্বাগতম জানাই। এই বসন্ত উৎসবের মাধ্যমেই কিন্তু আমরা একটা বছর শেষ করি, নতুন বছর কিন্তু শুরু করি। তোমরা যেমন তোমাদের নতুন জীবন শুরু করেছো, সায়েন্স নিয়ে পড়াশোনা করবে ভাবছো, তাহলে তোমাদের নতুন জীবনে রঙিন হোক এবং তোমরা যে স্বপ্ন নিয়ে এগোতে চাইছো সেই স্বপ্নটাকে আমরা আমাদের তরফ থেকে স্বাগতম জানাই। সবাইকে জানাই হ্যাপি হোলি। বসন্ত যেন সবার জীবনে নেমে আসে। তুমি জানাও? দাও। হ্যাপি হোলি। সবাইকে জানাই হ্যাপি হোলি। সবার জীবন যেন রঙে রঙিন হয়ে যায় এবং আনন্দের সঙ্গে জীবন সবসময় কিন্তু আমাদের কাটাতে হবে। জীবনটা কিন্তু খুব ক্ষুদ্র, এই ক্ষুদ্র সময়ের মধ্যে দিয়েই কিন্তু অতিবাহিত করতে হবে, এর মধ্যেই আনন্দ করতে হবে, এর মধ্যেই কিন্তু পড়াশোনা করতে হবে। জীবনটা কিন্তু এইভাবেই যায় আমাদের। চলো শুরু করি আবার ক্লাস। তাহলে এই যে cot থিটা = cos থিটা বাই sin থিটা যেটা লেখা যায় তার প্রমাণটা অনুরূপে তোমরা কিন্তু করে নিতে পারবে। তাহলে কি কি সূত্র রয়েছে সেই সূত্রগুলো কিন্তু আমি আলোচনা করলাম। tan থিটা মানে কি লেখা যায়, cot থিটা মানে কি লেখা যায় তা কিন্তু আমি আলোচনা করলাম। এগিয়ে যাব এবার সামনের দিকে। দেখো পরবর্তী যে জিনিসটা রয়েছে, দেখো এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো পূরক কোণের ধারণা। এই পূরক কোণের ধারণা যদি সঠিকভাবে না শিখতে পারো তাহলে 11 এর প্রথম থিওরি ক্লাসই কিন্তু তোমরা বুঝতে পারবে না। কনসেন্ট্রেশন দেবে, আমি বোঝানোর চেষ্টা করছি। মনে করো এই জায়গায় একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের এই কোণটা হলো থিটা এবং এটা এ বিন্দু, এটা বি বিন্দু এবং এটা হলো সি বিন্দু। ওকে, তাহলে আমি জানি একটা ত্রিভুজে মোট কত ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? মোট যদি 180 ডিগ্রি হয় তার থেকে এটাকে মাইনাস করতে হবে, তার থেকে এটাকেও মাইনাস করতে হবে, তবে এই কোণটা পাওয়া যাবে। তাহলে এটা বিয়োগ করলে আমি দেখতে পাচ্ছি 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটার মান কত হয়? 90 মাইনাস থিটা হয় কিন্তু এই কোণটা। এবার এই থিটা কোণের সাপেক্ষে আমি সাইন থিটার মান বের করতে চাইছি। সাইন থিটা মানে কি বাই কি লেখা যাবে? দেখো সাইন থিটা যদি থিটা কোণের সাপেক্ষে নিই, থিটা কোণের বিপরীত দিকে এটা হলো লম্ব, এটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ। আর সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ।
তাহলে লম্ব কত রয়েছে? লম্ব রয়েছে আমাদের এবি, আর অতিভুজ কত রয়েছে? এসি। সাইন থিটা লিখলাম। এবার আমি লিখবো এই জায়গায় ট্যান থিটার মান কত হয়। ট্যান থিটা মানে আমি কি জানি? লম্ব বাই ভূমি। থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা হলো ভূমি, তাহলে লম্ব বাই ভূমি লেখা যায়। তাহলে লম্ব হলো এবি বাই ভূমি এখানে কত রয়েছে? ভূমি হলো আমাদের বিসি। সেম ভাবে আমরা বলতে পারি সেক থিটা, তার মান কত হবে? সেক থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি কত রয়েছে? বিসি, আর অতিভুজ কত রয়েছে? এসি। তাহলে আমরা এই যে লিখলাম বিসি বাই এসি। ওকে, এবার এবার উপরে যে কোণটা রয়েছে ওই কোণের সাপেক্ষে আমি বাদবাকি কিছু ফাংশন বের করার চেষ্টা করব। ওই কোণটা কি? 90 মাইনাস থিটা। তাহলে ওর সাপেক্ষে এখন কিন্তু এটা লম্ব হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে, আর এটা কিন্তু অতিভুজ হয়ে যাবে। তাহলে এর সাপেক্ষে আমি কজের মান বের করতে চাইছি, কজ 90 মাইনাস থিটা। কস থিটা মানে আমরা কি জানি? কস থিটা মানে আমরা ভূমি বাই অতিভুজ জানি। তাহলে এই কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা কিন্তু অতিভুজ। তাহলে ভূমি হলো আমাদের এবি আর অতিভুজ হলো আমাদের এসি। একইভাবে আমি কট 90 মাইনাস থিটাটা বের করব। কট 90 মাইনাস থিটা যদি আমি বিচার করি, কট মানে আমরা কি জানি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হলো এটা আর লম্ব হলো এটা। তাহলে ভূমি হলো আমাদের এবি এবং লম্ব হলো আমাদের বিসি। এই যে লিখলাম। ক্লিয়ার কথাটা? এবং আমাদের রয়েছে কি? আমাদের কোসেক 90 মাইনাস থিটা বের করতে চাইছি মনে করো ওই কোণটার সাপেক্ষে। কোসেক মানে আমরা কি জানি? কোসেক মানে অতিভুজ বাই লম্ব জানি আমরা। তাহলে এই কোণটার সাপেক্ষে এটা হলো অতিভুজ আর এটা কিন্তু আমাদের লম্ব। তাহলে অতিভুজ মানে হলো আমাদের এসি বাই লম্ব আমাদের কত রয়েছে? বিসি। পরিষ্কার হলো কথাটা? পরিষ্কার হলো কথাটা? আচ্ছা, এই জায়গায় একটা জিনিস আমরা কিন্তু মিস্টেক করেছিলাম। এই জায়গায় একটা জিনিস মিস্টেক হয়েছে। কি মিস্টেক হয়েছে? সেক থিটা মানে কি জানি? সেক থিটা মানে কিন্তু অতিভুজ বাই ভূমি। এই থিটা কোণের সাপেক্ষে এটা অতিভুজ, এটা ভূমি, আমি উল্টো লিখে ফেলেছিলাম। এটাও এসি বাই বিসি হবে। এবার যদি আমরা খেয়াল করি, দেখতে পাবো এই জায়গা রয়েছে এবি বাই এসি, এই জায়গাও রয়েছে এবি বাই এসি। তাহলে আমার বলতে পারি এটা আর এটা যদি সমান হয় তাহলে সাইন থিটা মানে কজ 90 মাইনাস থিটা অবশ্যই লেখা যাবে। অনুরূপে এটা এবি বাই বিসি, এটাও এবি বাই বিসি, তাহলে কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা লেখা যাবে। সেম ভাবে এসি বাই বিসি, তাহলে কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা অবশ্যই বলা যাবে। তাহলে নতুন যে সূত্র তিনটে আমরা পেলাম সেটা পরের পেজে আমি একটু লিখে দেখাচ্ছি। কি পেলাম? আমরা পেলাম যেহেতু এদের অনুপাতের মান সমান হয়েছে তাই আমি বলতে পারি যে cos 90 মাইনাস থিটা এটা মানে হলো সাইন থিটা, এবং সেম ভাবে cot 90 মাইনাস থিটা সেটা মানে কিন্তু আমাদের ট্যান থিটা, এবং আমরা পেলাম কি কোসেক 90 মাইনাস থিটা সেটা মানেও কিন্তু আমাদের কি নাকি কোসেক 90 মাইনাস থিটা সেটা মানেও কিন্তু আমাদের সেক থিটা হলো। অনুরূপে মনে রাখবে সাইন 90 মাইনাস থিটা করলে কস থিটা, ট্যান 90 মাইনাস থিটা করলে কট থিটা, সেক 90 মাইনাস থিটা করলে কোসেক থিটা। অর্থাৎ এরা একে অপরের পূরক ফাংশনে রয়েছে। সাইনের পূরক ফাংশনে কস, ট্যানের পূরক ফাংশনে কট, সেকের পূরক ফাংশনে হচ্ছে কোসেক। এটা তোমাদের মনে রাখতে হবে এবং যা নোট রয়েছে নোটগুলো লিখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রাম লিংক দিয়ে দেওয়া রয়েছে, সেই লিংকে যুক্ত হয়ে যাবে। সেই টেলিগ্রামে কিন্তু আমি ক্লাস নোট সমস্ত কিছু পাঠিয়ে দিই, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে। সেখানে কিন্তু নোটিশ পাঠিয়ে দেওয়া হয় কোন দিন কি ক্লাস হবে, কি আসতে চলেছে, সমস্ত আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু আমি পাঠিয়ে দিই। চলো এগিয়ে যাব তাহলে সামনের দিকে। এবার যেটা আমাদের জানতে হবে, আমরা শিখেছিলাম, মনে করে দেখো আমরা শিখেছিলাম যে সাইন 30 ডিগ্রির মান হাফ। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি সাইন 30 ডিগ্রির মান হাফ কেন হয়, তুমি কি উত্তর দিতে পারবে? যদি উত্তর দিতে না পারো তাহলে ক্লাসটা মাত্র 2 মিনিট দেখো, তুমি উত্তরটা এমনিই দিতে পারবে। দেখো আমি মনে করো এই জায়গায় একটা সমবাহু ত্রিভুজ নিয়েছি, সমবাহু ত্রিভুজ নিয়েছি। আচ্ছা বলো তো, একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত ডিগ্রি হয়? কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি করে হয়, তাই তো? তাহলে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি, তাই না? প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এই যে শীর্ষ বিন্দুটা রয়েছে, এই শীর্ষ বিন্দু থেকে আমি বিপরীত বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম। যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে কিন্তু শীর্ষ কোণটা সমান 2 ভাগে ভাগ হয়, এবং যে ভূমিটা রয়েছে সেটাও সমান 2 ভাগে ভাগ হয়ে যায়। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এর প্রত্যেকটা বাহুর মান আমি 2a একক ধরে নিলাম। এটাও 2a, এটাও 2a, এটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে এটাও a, এটাও a। পরিষ্কার কথাটা? তাহলে উপরে 60 ডিগ্রি কোণ ছিল, এখন এই কোণটা কিন্তু ভেঙে 30 ডিগ্রি হয়ে গেছে। এইটুকু জায়গাকে আমি এঁকে নিচ্ছি, ওইটুকু জায়গাকে, শুধুমাত্র এইটুকু জায়গাকে আমি নিচে এঁকে নিচ্ছি। এই যে দেখো, ওইটুকু জায়গাকে আমি এঁকে নিলাম। ওকে,
তাহলে এটা লম্ব এঁকেছি মানে এটা 90 ডিগ্রি। আচ্ছা, উপরে ওই কোণটা 30 ডিগ্রি হলো, নিচের এই কোণটা 60 ডিগ্রি হলো এবং এই জায়গায় কিন্তু আমরা কি করেছি? এই জায়গায় আমরা এই বাহুটাকে 2a ধরেছিলাম, নিচেরটাকে a ধরেছিলাম। আমি বিন্দুগুলোর নাম দিয়ে দিই, এটা a, এটা b, এটা c আর এই বিন্দুটার d নাম দিলাম। তাহলে a, এটা c আর এটা হলো d। তাহলে দেখো তো পিথাগোরাসের সূত্রের মাধ্যমে এডি বাহুর মান আমি বের করে নিতে পারবো, কারণ এটা সমকোণ রয়েছে। তাহলে এটা অতিভুজ আর এটা ভূমি টুমি কোনো কিছু একটা হবে আর এটা লম্ব টম্ব কিছু একটা হবে। তাহলে পিথাগোরাসের সূত্র যদি আমি ইউজ করি, লম্ব স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বলা যাবে। ভূমি মানে হচ্ছে এ স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে বলা যায় এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার বলা যায়। তাহলে এডি ইজ ইকুয়াল টু √3 ইন্টু এ বলা যায়। তাহলে এডির মান কত? √3 ইন্টু এ, এইটুকু বলা যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে হিসাবপত্রটা লিখেছিলাম এইটুকু আমি একটু এবার কিন্তু মুছে দেব। মুছে দিয়ে তারপর তোমাদের বোঝানোর চেষ্টা করব। নোট যদি লিখতে হয় ভিডিওটাকে বন্ধ করে নোটটা লিখে নেবে কিন্তু। দেখো, ওকে। তাহলে এবার আমি এই জায়গাটা মুছে দিই, ক্লিন করি। দেখো তাহলে এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা কিন্তু 30 ডিগ্রি। এই 30 ডিগ্রির সাপেক্ষে এটা কিন্তু লম্ব, এটা কিন্তু ভূমি, এটা কিন্তু অতিভুজ। তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি sin 30 ডিগ্রির মানটা আমাকে একটু বলো। sin 30 ডিগ্রি। তুমি সঙ্গে সঙ্গে বলবে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে আমরা সাইন মানে জানি লম্ব বাই অতিভুজ অর্থাৎ a/2a বলতে পারি। তাহলে কাটাকাটি করলে কত পড়ে থাকে? 1/2। এটাই কি আমরা শিখেছিলাম sin 30 ডিগ্রির মান? মনে করে দেখো তো sin 30 ডিগ্রির মান কত হয়? হাফ হয় না? তাহলে sin 30 ডিগ্রির মান হাফ কেন হয় সেই যুক্তিটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। অনুরূপে তোমাকে যদি আমি বলি tan 30 এর মান কত হয়? দেখো তুমি খুব সহজে আমাকে উত্তর দিয়ে দিতে পারবে। কি করে উত্তর দেবে? এই যে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব আর ভূমির অনুপাতকেই কিন্তু tan 30 ডিগ্রি বলা হবে। তাহলে লম্ব কত রয়েছে এখানে? a আর ভূমি কত রয়েছে এখানে? √3a। যদি কাটাকাটি করি তাহলে পাবো কত? 1/√3। আরে ভাই এটাই তো ছিল tan 30 ডিগ্রির মান। তাহলে 30 ডিগ্রি যে কোণগুলো তুমি শিখেছিলে তার প্রত্যেকটার যুক্তি তুমি কি পেলে? সেই যুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে 60 ডিগ্রি কোণের যে ভ্যালুগুলো রয়েছে সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। সেটার জন্য আমি পরের পেজে তোমাদের দেখাই। অনুরূপে আরেকটা ছবি আমি পরের পেজে এঁকে নিচ্ছি। দেখো পরের পেজে যদি আমি অনুরূপ আরেকটা ছবি এঁকে নিই, এই জায়গায় রয়েছে আমাদের এই কোণটা 90 ডিগ্রি, এইটা আমরা a, এটা 2a ধরেছিলাম, এটা √3a পেয়েছি, এই কোণটা 30 ডিগ্রি পেয়েছি আর এই কোণটা আমরা 60 ডিগ্রি পেয়েছি। এটা a নাম দিয়েছিলাম, d নাম দিয়েছিলাম, এটা c নাম দিয়েছিলাম। তাহলে এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, আচ্ছা ভাই বলো তো cos 60 ডিগ্রি তার মান কত? তুমি সঙ্গে সঙ্গে বলবে এটা তো জানা আছে আমার স্যার। কি জানা আছে? এই যে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে cos মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি রয়েছে a, অতিভুজ রয়েছে 2a, কাটাকাটি করে দিলাম 1/2। এটাই তো cos 60 ডিগ্রির মান। ক্লিয়ার? যদি আমি বলি tan 60 ডিগ্রির মান কত হবে? তাহলে এই যে tan 60 ডিগ্রি লিখলাম। tan মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি। 60 ডিগ্রির সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তাহলে এই জায়গায় যদি মান বসিয়ে দিই √3a বাই নিচে যদি আমি বসিয়ে দিই শুধুমাত্র a, কাটাকাটি করলে শুধুমাত্র √3, এটাই তো ছিল tan 60 ডিগ্রির মান। তাহলে পরিষ্কার হলো 30 আর 60 ডিগ্রির যে মানগুলো তোমরা শিখেছিলে সেই মানগুলো কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই। এটাই ক্লাস 10 আর 11 এর মধ্যে পার্থক্য। ক্লাস 10 11 আমরা মুখস্থ করে শিখেছিলাম আর এখানে আমরা যুক্তি দিয়ে শিখব। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা যুক্তি দিয়ে শিখব। সুতরাং ফোকাস যেন তোমাদের থাকে। ওকে? চলো তাহলে এগিয়ে যাবো। এবার 45 ডিগ্রির যে কোণটা রয়েছে তার মানটা কি করে প্রমাণ করা যায় সেটা এবার আমরা একটু দেখার চেষ্টা করব। মনে করো আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি। এই একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি। কিন্তু এই সমকোণী ত্রিভুজের স্পেশাল ক্যারেক্টার হলো এর এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্যটা সমান। একটা সমকোণী ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু তার এই দুটো কোণও সমান হয়ে যায়। এটা একদম নরমাল লজিক, আমরা এইটে পড়েছিলাম। একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটো বাহু তৃতীয় বাহুর সঙ্গে দুটো সমান কোণ উৎপন্ন করে। এটা যেহেতু সমকোণী ত্রিভুজ এর এই কোণটা 90 ডিগ্রি। একটা ত্রিভুজে মোট থাকে 180 ডিগ্রি। এটা যদি 90 হয়ে যায় তাহলে আর থাকে 90, সেই 90 দুইজনকে ভাগ করে দিলে এক একজন কত হয়?
45 ডিগ্রি, এও কিন্তু 45 ডিগ্রি, দুটোই কিন্তু 45 45। লম্ব আর ভূমি তুমি জানো, অতিভুজ যদি আমরা বের করি পিথাগোরাসের সূত্রের মাধ্যমে অতিভুজ আমরা বের করতে পারবো। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি এসি মানে অতিভুজ, অতিভুজ মানে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে কত হলো √2a স্কোয়ার। এ যদি আমরা রুটের বাইরে বের করে দিই তাহলে √2 ইন্টু এ, এটাই হলো আমাদের অতিভুজ, √2 ইন্টু এ। ওকে, তাহলে এইবার আমি এইটুকু জায়গা মুছে দিয়ে তোমাদের যদি জিজ্ঞাসা করি tan 45 এর মান 1 কেন হয়, অলরেডি তোমাদের ব্রেন কিন্তু বলে দিয়েছে 1 কেন হয়, তাই না? ততক্ষণ আমি মুছে দিই, তোমরাও দেখতে থাকো tan 45 এর মান 1 কেন হয়। তাহলে এই যে আমি মুছে দিলাম, দেখো tan 45 এর মান 1 কেন হয়। এই যে tan 45 ডিগ্রি যদি আমি লিখি, tan 45 ডিগ্রি, tan থিটা মানে লম্ব বাই ভূমি, তুমি এই 45 নাও আর এই 45 নাও, তোমার যেটা পছন্দ। লম্ব এটা, ভূমি এটা, এটা নিলে এটা লম্ব এটা ভূমি, তাহলে সেই ক্ষেত্রে a বাই a পাবো, কাটাকাটি করলে কত হবে 1, এই জন্য tan 45 এর মানে 1 হয়। পরিষ্কার হলো tan 45 এর মানে 1 কেন হয়। এবার যদি আমি জিজ্ঞাসা করি যে আমাদের sin 45 এর মান কত, sin 45 ডিগ্রি তার মান কত, 45 ডিগ্রি এটার সাপেক্ষেই বিচার করছি আমরা, এর সাপেক্ষে এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ, আর আমরা জানি sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, কাটাকাটি করলে পড়ে থাকে 1/√2। তাহলে তোমাদের ব্রেন কি সংকেত দিয়েছে, কি সংকেতটা কি দিয়েছে যে আমাদের sin 45 এর মান কেন হয় 1/√2। বা আমরা ক্লাস 10 এ যত কিছু শিখেছিলাম, না বুঝে মুখস্থ করেছিলাম, তার প্রত্যেকটা যুক্তি আছে। একইভাবে ক্লাস 10 এ তোমরা যা যা শিখেছো, শুধুমাত্র 10 এ নয়, ছোটবেলায় যা যা শিখেছো প্রত্যেকটা জিনিসের কিন্তু যুক্তি রয়েছে, সেই যুক্তিটাই কিন্তু আমাদের শিখতে হবে। জীবনে যুক্তিবাদী হতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝে নিতে হবে, বুঝে যদি না নাও তাহলেই কিন্তু বিপদে পড়ে যাবে। চলো এগিয়ে যাবো সামনের দিকে। এবার আমাদের বাকি রয়েছে কোনটা, তাহলে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, তাই তো? 0 ডিগ্রি আর 90 ডিগ্রি আমি একটু দেখাবো। দেখো এবার 0 ডিগ্রি আর 90 ডিগ্রির কনসেপ্ট কি করে সৃষ্টি হয়েছিল সেটা একটু বুঝবে, একটু ফোকাস রাখবে কিন্তু। মনে করো এই যে আমাদের একটা লাঠি রয়েছে, আর এটা হলো আমাদের সেই ভূমিটা, একটা সরল রেখা সে এইভাবে রয়েছে, সেখান থেকে আমি তাকে ধরে টানছি এইভাবে, যদি টানি তাহলে সরল রেখাটা এইভাবে এলো, তারপরে সরল রেখাটা এইভাবে এলো, আরো টানছি ওটাকে, তাহলে সরল রেখাটা আবার এইভাবে এলো। এর ফলে কি হলো ঘটনাটা, দেখো এই জায়গা যে কোণটা ছিল ছোট সেটা ধীরে 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 বড় হয়ে যাচ্ছে, এবং একাধারে এই জায়গায় আগে যে কোণটা ছিল বড় সেটা ধীরে ধীরে ছোট হতে শুরু করেছে, ছোট হতে শুরু করেছে। তার মানে আমি কি বলতে পারি, ওই সরলরেখাকে টেনে মনে করো এর উপর আমি বসিয়ে দিলাম, এর উপরই বসিয়ে দিলাম, তাহলে উপরে কোনো কোণ বলে কি থাকবে কিছু, উপরে তখন আর কোনো কোণই থাকবে না, তার মানে সেই কোণটা 0 হয়ে যাবে। আর তখন এই জায়গায় যে কোণটা উৎপন্ন হবে সেটাও কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে, অর্থাৎ ত্রিভুজে মোট রয়েছে 180 ডিগ্রি, অলরেডি এটা তো 90 ডিগ্রি রয়েছে, আর ওটাকে টেনে 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 এর উপর তুলে দিলাম, তাহলে তুলে দিলে ওই জায়গাটা 90 ডিগ্রি হলো, আর উপরে 0 ডিগ্রি হয়ে গেল, 90 90 180, আর ওই 0 যোগ করলে মোট 180 হচ্ছে। তাহলে এবার আমার নিজের বোঝার সুবিধার্থের জন্য আমি ওই লাইনটাকে, ওই সরলরেখাকে টেনে এর উপর তুলে দিয়েছি তো, কিন্তু বোঝার সুবিধার্থের জন্য আমি একটু সাইডে লিখলাম, সাইডে, ভালো করে বুঝবে। এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি, আর এইটা কিন্তু 0। এবার এই ভূমি বলে তখন কিন্তু আর কিছু থাকছে না, টেনে ওর উপর তো তুলে দিয়েছি, তখন ভূমি বলে কিছু থাকছে না, মানে তুলে দিয়েছি আবার দিইনি, এরকম একটা কনসেপ্ট, যে ওর উপর উঠে গেছে কিন্তু সম্পূর্ণ উঠে যায়নি, এখনো ত্রিভুজের কোনো একটা অংশ বিশেষ আছে, সেটা হয়তো ভীষণ বড় একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে তবে আমরা খুঁজে পাবো, বোঝা গেছে? তখন ভূমি বলে কিন্তু আর কিছু থাকে না। তাহলে সেই ক্ষেত্রে দেখো এই লম্বটা আর অতিভুজটা সমান হয়ে যায়, আর ভূমি বলে কিছু থাকে না। তাহলে এই 0 ডিগ্রির সাপেক্ষে এই 0 ডিগ্রির বিপরীত দিকে যেটা থাকে সেটা কিন্তু লম্ব, আর এটা কিন্তু আমাদের ভূমি, আর এটা কিন্তু আমাদের অতিভুজ। তাহলে আমি তোমাকে যদি বলি sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি মানে সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে 0 ডিগ্রির সাপেক্ষে এটা হলো লম্ব বাই অতিভুজ, মানে আমাদের এই জায়গায় রয়েছে a, তাহলে হয়ে গেল sin 0 এর মান 0। কনসেপ্টটা বোঝা গেছে? যদি বলি আমি cos 0 এর মান কত হবে, তাহলে cos 0 মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোনটা, এইটা 0 ডিগ্রির সাপেক্ষে এটা কিন্তু ভূমি, আর এটা কিন্তু অতিভুজ, তাহলে a বাই a কাটাকাটি করলে কত হয়ে যায় 1। তাহলে 0 ডিগ্রির কনসেপ্টটা কি বোঝা গেছে? যদি বলি tan 0 এর মান, তাহলে tan 0 এর মান সেক্ষেত্রে কত হবে, tan 0 মানে আমরা জানি কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এটা আর ভূমি কিন্তু সরি, এই 0 ডিগ্রির সাপেক্ষে লম্ব কিন্তু এটা, ভূমি কিন্তু এটা, তাহলে 0 বাই a করলে সেক্ষেত্রে 0 পাওয়া যায়। তাহলে 0 ডিগ্রি কনসেপ্টটা বোঝা গেছে।
এবার 90 ডিগ্রি কনসেপ্ট এই জায়গা থেকে একই লজিকে বোঝা যাবে। এই কোণটা 90 ডিগ্রি হলে ওর বিপরীত দিকে এটা হচ্ছে লম্ব, তখন এটা কিন্তু ভূমি আর এটা কিন্তু অতিভুজ। তাহলে আমি যদি বলি sin 90, sin 90 এর মান কত হয়? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এটা বাই অতিভুজ a বাই a করলে সেক্ষেত্রে হয়ে যাবে 1। যদি বলি tan 90, তাহলে এই যে আমাদের tan 90 লিখলাম। tan 90 মানে আমরা জানি লম্ব বাই ভূমি, 90 ডিগ্রির সাপেক্ষে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, তাহলে a বাই 0। এই দেখো তোমরা শিখেছিলে tan 90 এর মান অসংজ্ঞাত। কেন অসংজ্ঞাত হয়? কোন সংখ্যার নিচে যদি 0 থাকে তাকে কিন্তু অসংজ্ঞাত বলা হয়। তাহলে এই যে a বাই 0 পড়ে রয়েছে, এই জন্য কিন্তু এটাকে অসংজ্ঞাত বলা হয়েছিল। ক্লিয়ার? একদম পারফেক্টলি যুক্তিটাও পেলে যে tan 90 এর মান নির্ণয় কেন করা যায় না? এই জায়গায় a থাকছে আর নিচে ভূমি বলে কিছু থাকছে না, তাই জন্য সামথিং বাই 0 মানে আনডিফাইন্ড, সেই জন্য অসংজ্ঞাত লিখে দিলাম। পরিষ্কার হলো কথাটা? তাহলে এই যে অঙ্কের কনসেপ্টটা আমি বললাম, ত্রিকোণমিতির বেসিক ধারণা কোনটাকে কি বলা হয় এবং মোট কতগুলো সূত্র রয়েছে, এই প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট কিন্তু আমাদের রাখতে হবে, তবেই ক্লাস 11 আমরা পড়তে পারবো। আমি মোটামুটি সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং টোটাল A to Z যতটা দরকার হয় সেটাও কিন্তু আমি আলোচনা করেছি। ক্লাসটা অবশ্যই দেখবে, ক্লাসটা কেমন লাগলো তোমাদের মতামত জানিও। এবং এই প্ল্যাটফর্মেই কিন্তু 11 এর সমস্ত অঙ্ক আমি আলোচনা করব, তোমাদের অলরেডি বলেছি। প্ল্যাটফর্মটা অবশ্যই তোমার জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে পারে। সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এগেইন সবাইকে হ্যাপি হোলি।